সত্য সে লুকাস কি বিচিত্র এ দেশ। ওষুধ একটাই, কোভিশিল্ড ভ্যাকসিন। তার প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান কত থাকা উচিত? আমরা 135 কোটি ভারতবাসী প্রথমে জানলাম 4 সপ্তাহ থাকা উচিত, তারপর সেটা হলো 4 থেকে 6 সপ্তাহ, তারপর 6 থেকে 8 সপ্তাহ। আর আজ 13ই মে আমরা 135 কোটি ভারতবাসী জানছি যে আসলে প্রথম এবং দ্বিতীয় দুটো ডোজের ভেতরে ব্যবধান হওয়া উচিত 12 থেকে 16 সপ্তাহ, অর্থাৎ 3 থেকে 4 মাস। কোন বিজ্ঞানী একেবারে সরাসরি এই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছেন। অনেকেরই আশঙ্কা যে এরম নয় তো যে যোগান নেই বলে দুটো ডোজের ভেতরে ব্যবধানটাকে বাড়িয়ে দেওয়া হলো। পাশাপাশি অবধারিতভাবে আরেকটা প্রশ্ন উঠবে যে যারা এতদিন 4 সপ্তাহ ব্যবধানে কিংবা 6 সপ্তাহ ব্যবধানে নিলেন তাদের কোনো ক্ষতি হবে না তো? তাদের কি আবার তৃতীয় ডোজ নিতে হবে? এই যাবতীয় প্রসঙ্গ এবং বিভ্রান্তি নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব এবং অবশ্যই তারপর রাজনৈতিক বিতর্কও থাকবে। রাজ্যপালের কোচবিহার সফর, সেখানে তাকে কালো পতাকা দেখানো, তার পুলিশকে ধমক, যাবতীয় বিষয়গুলো আসবে। কিন্তু সবার আগে যেটাকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ মনে করি এই মুহূর্তে, আজকের দিনে এই 13ই মে দাঁড়িয়ে, সেটা হচ্ছে কোভিড এবং তার টিকা কোভিশিল্ড। সেই কোভিশিল্ডের দুটো ডোজের মধ্যে সরকারিভাবে আজকে ব্যবধান বাড়ানো হলো। দেখুন, ভ্যাকসিনের যোগান না থাকায় বিভিন্ন হাসপাতালে বন্ধ ভ্যাকসিনেশন। মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়েও কিংবা ইট পেতে রেখেও করোনার ভ্যাকসিন পাচ্ছেন না অনেকে। প্রথম ডোজ তো দূরের কথা, দ্বিতীয় ডোজের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে অনেককে। এই প্রেক্ষাপটে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে 12 থেকে 16 সপ্তাহ করল কেন্দ্র। ये वैक्सीन अभी इजाद हुए हैं, ये दिसंबर का वैक्सीन है। ये रियल लाइफ में इस्तेमाल होने से जो सोच आई, उस सोच के बेस के ऊपर कॉन्फिडेंस मिला और ये फैसला किया गया है। सिंगल डोज के बाद भी एफिकेसी इतनी अच्छी है कि हम उसको पोस्टपोन 3 हफ्ते तक, इट्स ओके, नो प्रॉब्लम एट ऑल। कॉन्फिडेंस के साथ कह सकते हैं कि हमारे देश में जब हम ये चेंज लाएंगे तो हमारे देशवासियों को एक्स्ट्रा रिस्क नहीं होगा। আর ভ্যাকসিনের আকালের মধ্যেই হঠাৎ করে ফের ব্যবধান বাড়ানোর এই সিদ্ধান্ত ঘিরে নানা মহলে প্রশ্ন উঠছে। কারণ এর আগেও কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান একাধিকবার বদলানো হয়েছে। শুরুতে কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়ার মধ্যে সময়ের ব্যবধান রাখা হতো 4 সপ্তাহ, পরে এই ব্যবধান বাড়িয়ে করা হয় 4 থেকে 6 সপ্তাহ, তারপর 6 থেকে 8 সপ্তাহ, আর এবার কেন্দ্র তা বাড়িয়ে 12 থেকে 16 সপ্তাহ করে দিল। যা দেখে চিকিৎসকদের একাংশের প্রশ্ন, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানোর পেছনে কি আদৌ কোনো বিজ্ঞান ভিত্তিক কারণ আছে, নাকি ভ্যাকসিনের যোগানে ঘাটতি রয়েছে বলেই দ্বিতীয় ডোজ পিছিয়ে দেওয়া হচ্ছে? সব মিলিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ। দেশে ভ্যাকসিনের অপ্রতুল, অনিয়মিত, অপর্যাপ্ত উৎপাদন, সরবরাহ, মানুষজন তারা ভ্যাকসিনের লাইনে থেকে ভ্যাকসিন পাচ্ছেন না, তাই যে কোনোভাবেই হোক তাদের গ্যাপগুলো বাড়িয়ে দেওয়া হোক কোভিশিল্ডের ওপরে চাপ কমানোর জন্যে একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণ বৈজ্ঞানিক হতে পারে, কেননা পৃথিবীর অনেক দেশে প্রথম থেকেই তারা 3 মাস গ্যাপে চালাচ্ছিল। হঠাৎ করে আজকে প্রায় 5 মাস ব্যবহার করার পরে মনে পড়লো ইন্টারভ্যালটা বাড়িয়ে দাও। বিশেষজ্ঞ কমিটি হয়তো 3 মাসের মাথায় যদি 90 দিনের মাথায় 76% থাকে, তারপরের দিনই এটা নেবে যাবে না, এরম একটা প্রিজামশনের ভিত্তিতে 16 সপ্তাহ অব্দি গেছে। কিন্তু স্টাডিতে 12 সপ্তাহের পরে কোনো ফলো আপ আমরা অন্তত দেখতে পারিনি, যদি না রিসেন্ট কোনো পাবলিকেশন এসে থাকে। কোভিশিল্ড আমরা খুশি হতাম যদি 3 মাসের টার্গেটটা সেট করা হতো, তার কারণ 3 মাসের পরের কোনো এভিডেন্স আমরা দেখতে পাইনি। কিন্তু ল্যান্সেট ট্রায়ালে 90 ডেজ 76.3% এফিকেসি, এই কথাটাই লেখা আছে। কোভিশিল্ডের দুটি ডোজের ক্ষেত্রে ব্যবধান ফের বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি টুইট করে বলেছেন, প্রথমে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছিল প্রথম ডোজের 4 সপ্তাহ পর, তারপর তা বাড়িয়ে করা হয় 6 থেকে 8 সপ্তাহ। এখন বলা হচ্ছে এই সময়ের ব্যবধান রাখতে হবে 12 থেকে 16 সপ্তাহ। এটা কি ভ্যাকসিনের পর্যাপ্ত যোগান না থাকার কারণে, নাকি পেশাদার বিজ্ঞানীদের পরামর্শে? আমরা কি মোদী সরকারের থেকে একটু স্বচ্ছতা আশা করতে পারি? 16ই জানুয়ারি থেকে ভারতে ভ্যাকসিনেশন শুরু হয়েছে। কোউইন অ্যাপের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন 4 কোটির কম মানুষ, অর্থাৎ গোটা দেশের মোট জনসংখ্যার 3%-ও কম।
এরই সঙ্গে কেন্দ্রের নতুন সিদ্ধান্ত, করোনা আক্রান্তরা সেরে ওঠার 6 মাস পর ভ্যাকসিন নিতে পারবেন। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রথমেই ডক্টর অভিজিৎ চৌধুরীর কাছে যাব। ডক্টর চৌধুরী, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, একসঙ্গে তো বিজ্ঞান, একসঙ্গে 4টে ফর্মুলা তো ঠিক হতে পারে না। ব্যবধানটা হয় 4 সপ্তাহের ব্যবধানটা ঠিক, নয়তো 6 সপ্তাহের ব্যবধান ঠিক, নয়তো 12, নয়তো 16। আমি বলছি যে কোথাও একটা অবশ্যই এই বিশ্বাসযোগ্যতা নিয়ে, এবং প্রশ্ন তো উঠছে যে টু মেক দ্য বোথ এন্ডস মিট, সেই জন্য ব্যবধান বাড়িয়ে দেওয়া হচ্ছে না তো ডক্টর চৌধুরী? আমি আপনার সঙ্গে বহুমত বা দ্বিমত হচ্ছি না, একদমই হচ্ছি না। কারণ আমাদের যেটা সব থেকে আগে ভাবা দরকার, যে ভ্যাকসিন নিয়ে ভারতবর্ষে যেভাবে সামগ্রিকভাবে প্রতিটা পদক্ষেপে ছেলে খেলা করা হয়েছে, ভ্যাকসিনকে মানুষের কাছে নিয়ে আসার ক্ষেত্রে, ভ্যাকসিন কবে আসবে, আপনি যদি গত বছরের প্রেক্ষিতটা ধরেন, মনে আছে বোধহয় সবার যে 15ই আগস্ট ভ্যাকসিন আসবে, এরকম একটা ঘোষণা প্রায় হয়ে গেছিল, যে ভারতবর্ষের বিজ্ঞানীদের ঘাড়ে প্রায় বন্দুক রেখে বলা হয়েছিল যে এই দিনের মধ্যেই ভ্যাকসিন নিয়ে আসতে হবে। অর্থাৎ কিনা মূল যেটা সমস্যা সেটা হচ্ছে ভারতবর্ষে ভ্যাকসিন নিয়ে আসার ক্ষেত্রে এবং কোভিডের অন্যান্য পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বহু ক্ষেত্রেই আমাদের মনে হয়েছে যে রাজনৈতিক প্রয়োজন বেশি প্রাধান্য পেয়েছে, মুহূর্তের প্রয়োজন বেশি প্রাধান্য পেয়েছে বিজ্ঞানের যে এভিডেন্স তার থেকে। এবং আজকে দাঁড়িয়ে কোভিশিল্ডকে ঘিরে যে অনিশ্চয়তা, যে ধোঁয়াশা এবং বারবার পরিবর্তন যেটা হচ্ছে, তার ফলে মানুষের মধ্যে আরও যে কনফিউশন বৃদ্ধি পাবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা হতেও পারে যে বিজ্ঞানীরা এই মুহূর্তে, এবং সেটাই ঘটেছে, এই খবরটা পাওয়ার পর আমিও ন্যাশনাল অ্যাডভাইজারি ভ্যাকসিন অ্যাডভাইজারি কমিটির যারা বন্ধু আছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এটা করলে কেন, দু একজন বন্ধু বান্ধব আছেন। তো তাদের বক্তব্য হচ্ছে যে যেটা দেখা গেছে সেটা হচ্ছে 6 সপ্তাহের মাথায় দেয়ার থেকে সামগ্রিকভাবে 12 সপ্তাহের মাথায় দেয়ার এভিডেন্স দেখাচ্ছে বেশি। তো তখন সামগ্রিকভাবে যেটা প্রশ্ন এসে যায় জানেন, এই একই জিনিস যদি আমরা সামগ্রিক ধোঁয়াশার প্রেক্ষিতে না নিয়ে এসে ভারতবর্ষের মানুষের কাছে খুব পরিষ্কারভাবে স্বচ্ছতা এবং খুব দৃঢ়তার সাথে উপস্থাপিত করতাম বিজ্ঞানটাকে, তাহলে কিন্তু মানুষ এটাকে গ্রহণ করার ক্ষেত্রে এতটা কনফিউশন নিয়ে আসতো না, যেটা আজকে সবার সামনে এসে পড়েছে। একদিকে আমরা সবাই জানি যে আমরা 18 থেকে 45 বছরের মানুষের সামনে ভ্যাকসিন নিয়ে আসবো, এরকম একটা বুজরুকি এটা নিয়ে এসে উপস্থাপিত করেছি, যেখানে 45 ঊর্ধ্ব এবং দ্বিতীয় ডোজ দিতেই আমরা হিমশিম খাচ্ছি। এবং আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, এই মুহূর্তে আপনি যে কোনো সরকারি হাসপাতালে গেলে দেখতে পাবেন বেসরকারিতে ভ্যাকসিন নেই, সরকারি হাসপাতালে বিশাল লাইন পড়ছে, মানুষ মারপিট করছেন। তো এইরকম একটা প্রেক্ষিতে দাঁড়িয়ে নতুন করে আমরা বিজ্ঞানটাকে যখন খেলো করে দিচ্ছি, এবং খেলো বলে মনে হচ্ছে, তখন কিন্তু এই প্রশ্নগুলো এসেই যাবে যে এটা বিজ্ঞানের অগ্রাধিকার পাচ্ছে না পরিস্থিতির অগ্রাধিকার পাচ্ছে। কারণ আমাদের সব থেকে আগে যেটা আমরা গন্ডগোলটা করেছি সেটা হচ্ছে ভ্যাকসিন নির্মাতা, যে ভ্যাকসিনের যুবরাজ, তাকে আমরা সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি যা খুশি করে দেশের অগ্রাধিকার না মিটিয়ে ভ্যাকসিনকে যদি আমরা আদৌ মনে করি ভ্যাকসিন গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবাই মনে করি, বিজ্ঞানীরা মনে করি, কারণ এটা প্রতিষ্ঠিত। একেবারে অভিজিৎ, আবার আপনার কাছে আসবো। আমি একটা চমৎকার কথা বলেছেন ডক্টর অভিজিৎ চৌধুরী, সেটা হচ্ছে আমি সন্দেহটা কোথায়, যে পরিস্থিতিকে অগ্রাধিকার দিচ্ছি নাকি বিজ্ঞানকে অগ্রাধিকার দিচ্ছি। আমি ঠিক এই প্রশ্নে ডক্টর অরিন্দম বিশ্বাস কাছে আসবো। ডক্টর বিশ্বাস, অভিজিৎ দা যেরকম বলছিলেন যে এভিডেন্স স্টাডি, সেটা স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে না কেন? আমার প্রশ্নটা ওই এভিডেন্সটাকে নিয়ে। ল্যান্ডসেটের 6 মার্চ 2021 তার একেবারে পাবলিক স্টাডি কি বলছে, সেই প্রকাশিত স্টাডি, যে 22 দিন থেকে 90 দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নিলে কি হয় তার একেবারে পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত স্টাডি রিপোর্ট আছে, যে 12 সপ্তাহ ব্যবধানে দ্বিতীয় ডোজ নিলে তার এফিকেসি রেট অর্থাৎ কার্যকারিতা 76%। একেবারে কেস স্টাডি প্রমাণ দিয়ে একেবারে বিজ্ঞানসম্মত পরিসংখ্যান।
আমরা কেউ এখনো পর্যন্ত জানি না, নিঃসন্দেহে আমি আশা করতে পারি ভারত সরকার জানেন, কিন্তু তারা স্বচ্ছতার সঙ্গে সেই পরিসংখ্যান আমাদের সামনে রাখেননি যে 12 থেকে 16 সপ্তাহ, যেটা আজকের এই 13 তারিখে দাঁড়িয়ে নতুন প্রোটোকল, সেই 12 থেকে 16 সপ্তাহ ব্যবধান রাখলে তার স্টাডিটা কোথায়? অর্থাৎ যে প্রোটোকল আজকে 12 থেকে 16 তৈরি হলো তার ভিত্তিভূমিটা কি? এটা কিন্তু সম্পূর্ণ, আমি আবার অভিজিৎদাকে কোট করেই বলবো, অস্বচ্ছ, আমাদের কাছে স্পষ্ট নয়। ডক্টর বিশ্বাস, দেখুন, স্পষ্ট কথা, এটা ছলনা ছাড়া আর কিছু নয়। মধুমাখা ঝুড়িতে প্রথমে আমরা ভ্যাকসিন দিয়েছিল, কিন্তু এখন ভ্যাকসিন নেই, প্রতিষেধক নেই, এখন গোলপোস্টগুলোকে শিফট করো, চেঞ্জ করো, সময় পরিবর্তন করো। 12 সপ্তাহ অবধি ইউকের বিভিন্ন ট্রায়াল বলেছিল 12 সপ্তাহ অবধি ইমিউনোজেনিক রেসপন্সটা ভালো, মানে অর্থাৎ এফিকেসিটা ভালো, কার্যসিদ্ধি হবে। সেই জায়গা থেকে 12 থেকে 16 করে দেওয়ার কোন গবেষণা বলেছে ভারতবর্ষে? আমার জানা নেই। অভিজিৎদার জানা আছে কিনা জানি না, কিন্তু কারুর জানা আছে কিনাও জানি না। কিন্তু একই সাথে এটা একটাই কথা বলবো, ভ্যাকসিন এখন নেই, নতুন করে তৈরি করো সময়গুলো, সময়টা হাতে নাও, সময়টাকে নষ্ট করো, এই কারণে যাতে এই সময়ের মধ্যে আরও কিছু ভ্যাকসিন এসে যেতে পারে। একই সাথে বলবো যে কথাটা, মানুষের জীবন নিয়ে চিনিমিনি কেন খেলছেন? কেন কিছু চিকিৎসক তারা সরকারকে পরিষ্কারভাবে বলছেন না? কেন্দ্রীয় প্রতিষ্ঠানে এরা আছে, একটাই কথা বলবো, তারা তাবেদারি করছেন, তারা ভুল কাজ করছেন। যে আসল কথাটা কিন্তু বলতে হবে সরকারকে, যে 12 সপ্তাহ অবধি কাজ করবে, তারপরে 16 সপ্তাহের গ্যারান্টি কেউ দিতে পারে না, কেউ দিতে পারবে না। এখনো পর্যন্ত সেই গবেষণা পৃথিবীর কোথা থেকে আসেনি, ভারতবর্ষ পেয়ে গেল হঠাৎ করে। এই জায়গাগুলো কিন্তু স্পষ্ট করে বোঝানোর সময় এসছে। ভ্যাকসিনের অপ্রতুলতা থাকলে আত্মসমর্পণ করুক, যে হ্যাঁ আমাদের অপ্রতুলতা আছে, স্বীকার করুক, কিন্তু এই ছলনাটা করলে কিন্তু মানুষ কিন্তু এটাকে কখনো মেনে নেবে না, আমরা চিকিৎসকরাও মানতে পারবো না। ডক্টর অরিন্দম বিশ্বাস একটা শব্দবন্ধ ব্যবহার করলেন, গোল পোস্ট শিফট করা। আমি ডক্টর চৌধুরীর কাছে আরো একবার আসবো। ডক্টর চৌধুরী, আমি যে ডাক্তারবাবুদের জানি, সম্ভবত আপনিও 4 সপ্তাহে নিয়েছেন, একেবারে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদের 4 সপ্তাহ, তারপর 4 থেকে 6, 6 থেকে 8, এখন 12 থেকে 16। আমার বক্তব্য খুব পরিষ্কার, যে কোনো প্রচুর বয়স্ক মানুষকে আমরা চিনি, আমি অন্তত চিনি, যারা 4 সপ্তাহে বা 6 সপ্তাহে বা 8 সপ্তাহে নিয়েছে, তারা প্রত্যেকে আজকে ভীত, সন্তুষ্ট, বিভ্রান্ত এবং জানতে চাইছেন যে তাহলে এফিকেসি রেটের কি কোনো তফাৎ হবে? তাহলে কি তাদের আসলে 4 সপ্তাহ বা 6 সপ্তাহে নয় 12 বা 16 সপ্তাহে নেওয়া উচিত ছিল? এবং যারা 4 সপ্তাহে নিয়েছেন, তাহলে তাদের সম্পূর্ণ অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে কি তাহলে কোনো দ্বিতীয় ডোজের অপেক্ষা করতে হবে, নিতে হবে? আমি বলছি এই রকম একটা বিভ্রান্তি কিন্তু এর সঙ্গে আছে, এবং এর সঙ্গে যুক্ত যে প্রশ্নগুলো আজকে সরকারি প্রেস কনফারেন্সে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পেলাম না। অভিজিৎ দা। সুমন, সব থেকে আগে যে প্রশ্নটার উত্তর আমরা কেউ পাচ্ছি না খুঁজে, সেটা হচ্ছে ভারতবর্ষের গত বাজেটে 30,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল দেশের মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য। তো সেই 30,000 কোটি টাকাটা এই মুহূর্তে দাঁড়িয়ে কোথায় গেল আমার অন্তত মাথায় খেলছে না। বিজ্ঞানের প্রশ্নে আমি আসছি, আবারও বলছি, এটাও হতে পারে যে কোনো একটা মুহূর্তে আমরা তৃতীয় ডোজের জন্য কথা শুনতেই পারি। এটা যেটা পরিষ্কার হওয়া দরকার সেটা হচ্ছে, এখন যা এভিডেন্সের কথা দেশের পরিচালকরা বলছেন, আবারও বলছি, আমার কাছে পরিচ্ছন্ন নয়, কারণ আমি এখনো সেই ডেটা বুঝে উঠতে পারিনি। দেশের পরিচালকরা বলছেন যে 6 থেকে 8 সপ্তাহের থেকে 12 সপ্তাহ থেকে 16 সপ্তাহ, এবং অরিন্দম যে প্রশ্নটা তুলল খুব জাস্টিফাইড, যে সেই রকম ফার্ম ডেটা নয়, ডেটাগুলো খুব ফাজি এবং অপরিচ্ছন্ন, অস্বচ্ছ, ল্যাক অফ ট্রান্সপারেন্সি ইনবিল্ট অ্যাট এভরি স্টেপ। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে 6 থেকে 8 সপ্তাহের থেকে 12 থেকে 16 সপ্তাহে গেলে এফিকেসি লেভেল এবং কতজনকে আমরা নিরাপত্তা দিতে পারছি সেটার সংখ্যা বেড়ে যায়। তবে আমি যারা নিয়েছেন তাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এটা হতেও পারে তৃতীয় ডোজের প্রশ্ন উঠতে পারে, সবার জন্যই হতে পারে, কিন্তু তাতে আপনি প্রোটেক্টেড নন। যেমন আমি কোভিশিল্ড নিয়েছি 6 সপ্তাহে, তার মানে এই নয় আমি প্রোটেকশন পাইনি, কারণ আমার প্রোটেকশনটা তো হচ্ছে সিভিয়ার ডিজিজের এগেনস্টে, মূলত ইনফেকশনের এগেনস্টে তো ততটা নয়, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু ভ্যাকসিন নিলে সিভিয়ার ডিজিজ হয় না, এটা প্রতিষ্ঠিত। কাজেই এই ভয়টা কিন্তু আমার কোনো মুহূর্তে মনে হয়নি। কিন্তু আমার সব থেকে বেশি এটা এখন মনে হচ্ছে, সেটা হচ্ছে ভ্যাকসিন হেজিটেন্সি ছেড়ে
মানুষের মধ্যে প্রথমে আমরা বলছিলাম ভ্যাকসিন হেজিটেন্সি আছে, এখন তো সবাই ভ্যাকসিন নিতে চাইছে। সেখানে দাঁড়িয়ে দেশের পরিচালকরা একটা ভ্যাকসিন অরাজকতার সৃষ্টি করছেন তাদের অপরিকল্পিত পদক্ষেপের মধ্যে দিয়ে, প্রতিটা পদক্ষেপের মধ্যে দিয়ে, এবং দেশের মানুষের সামনে স্বচ্ছ তথ্য, পরিষ্কার ডিলিনিয়েটেড তথ্য না নিয়ে এসে কনফিউশন ক্রিয়েট করে বিজ্ঞানকে পর্যুদস্ত করছেন, এবং এরপরে মানুষের বিজ্ঞানের উপর বিশ্বাসই চলে যাবে। ওই যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে করোনার ওষুধ নিয়ে যেরকম হয়েছে, সারা দেশ জুড়ে আমরা সবাই হাইড্রক্সিক্লোরোকুইন খেয়েছিলাম, কারণ দেশের যারা নিয়ন্তা তারা বলে দিয়েছিলেন যে হাইড্রক্সিক্লোরোকুইন গিললেই নাকি করোনা হবে না। আমরা সবাই খেয়েছি, ICMR বলে দিয়েছিল। ঠিক সেরকম ভাবেই অরিন্দম আবারও বলছি, খুব একটা ভালো কথা বলেছে, যে যারা বিজ্ঞানী আছেন তারা কোথাও একটা যেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের বিজ্ঞানীদের হয়তো দেশের পরিচালকদের যে পরিস্থিতির প্রয়োজনীয়তা, অর্থাৎ কিনা ভ্যাকসিন নেই, দেশের মানুষের সামনে আরো একটু টাইম যাতে কিল করা যায়, তার জন্য কিভাবে ডেটাটাকে ডিভাইস করা যায় সেই কাজটা করতে হচ্ছে। এটা কিন্তু খুব দুঃখের, একজন স্বাস্থ্যকর্মী হিসাবে, বিজ্ঞানকর্মী হিসাবে এটা বড় দুঃখের সময় যে আমাদের বিজ্ঞানের এভিডেন্সের উপর দাঁড়িয়ে নয়, আমাদের বহু ক্ষেত্রেই বিজ্ঞানটাকে মানুষের কাছে নিয়ে যেতে হচ্ছে দেশের পরিচালকদের প্রয়োজন, এবং তাদের যে অব্যবস্থ চিত্ত এবং তাদের যে বিজ্ঞানের উপর ভরসা কখনোই ছিল না, সবটাই বিশ্বাসের উপর দাঁড়িয়ে, অর্থাৎ কিনা ওই রবি ঠাকুর বলেছিলেন না, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। করোনাটা ঠিক অসুন্দর হয়েছে দেশের পরিচালকদের সেই চেতনার দ্বারা মন্ডিত হয়েই। এটা ভ্যাকসিনের ক্ষেত্রে তার প্রতি পদক্ষেপে তার ছায়া দেখা গেছে ডে ওয়ান থেকে। কারণ আমরা ভ্যাকসিনটাকে কখনো মনে করিনি যে মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমরা মনে করেছি ভ্যাকসিন গিমিক করেছি আমরা। ভ্যাকসিনটাকে নিয়ে এখনো গিমিকের খেলা চলছে, সেটার থেকে বেরিয়ে আসা দরকার। ভ্যাকসিন ইজ এ সায়েন্স। আমরা আশা করব 12 সপ্তাহে এখন যেটা হবে আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো আগামীতে, এবং দেশের মানুষকে আরো বেশি ভ্যাকসিন যত দ্রুত পারা যায় সেটা নিয়ে এসে দেশের সরকার ওই 30,000 কোটি টাকার যে ভাণ্ডটা আমাদের দেখানো হয়েছিল সেটা নিয়ে প্রত্যেকের কাছে ভ্যাকসিন পৌঁছে দেয়া হবে, এবং সেটা যত দ্রুত পারা যায় বিনি পয়সায় পৌঁছে দেওয়া হবে। একেবারেই অভিজিৎ দা 30,000 কোটি টাকার ভান্ডর কথা বলছেন। আমার যদি স্মৃতি তঞ্চকতা না করে, কেন্দ্র সরকার গতবারের আমাদের ইউনিয়ন বাজেটে অ্যালট করা হয়েছিল 30 নয় 35,000 কোটি টাকা। এবং আমি একটা ছোট্ট পাটিগণিতের হিসেব আপনাদের সামনে রাখছি, অবশ্যই প্রণয়দার কাছে তারপর আসবো। যে যদি 300 টাকা করে দুটো ডোজ, আমি ধরে নিচ্ছি যে সম্পূর্ণ, অভিজিৎ দা যেখানে শেষ করছেন যে কেন্দ্র সরকার প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিনের দুটো ডোজ দেবে, তাই যদি দেওয়া হয় তাহলে এই 35,000 কোটি টাকা থেকে একেবারে পাটিগণিতের হিসেবে কত মানুষকে টিকা দেওয়া যায় বিনামূল্যে? 116 কোটি মানুষকে। ঠিক এটাই তো বলা হয়েছিল আমাদের কেন্দ্রীয় বাজেটে, যে এই দেশের 116 কোটি মানুষকে টিকা দেওয়া যাবে। তার কারণ অ্যালট হয়েছিল কত টাকা? 35,000 কোটি টাকা। আজকে অ্যাডাল্ট পপুলেশন, সরকারি পরিসংখ্যান, সরকারি প্রেস কনফারেন্সে বিকে পাল কি বলছেন? বিকে পাল বলছেন আমাদের অ্যাডাল্ট পপুলেশন হচ্ছে 91 কোটি। ভাবুন, আমরা পারি 16 কোটিকে বিনামূল্যে দিতে, কারণ বাজেটের এত টাকা অফিসিয়ালি অ্যালকেটেড, সেখানে আমাদের পপুলেশন কিন্তু তার থেকে কম, 116 কোটির প্রয়োজন নেই, 91 কোটিকে দেয়া যায়। কিন্তু এইখানেই প্রশ্ন উঠবে যে তাহলে 35,000 কোটি টাকা যেটা বাজেটে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রণয়দা, সেটা গেল কোথায়? প্রণয় রায়। না, একটু আগে অভিজিৎ বাবুর কথা শুনছিলাম, দেখুন ওনার কথা শুনে আমার কিছুটা স্ববিরোধিতা লেগেছে। একদিকে উনি বললেন ওনার কিছু বন্ধু আছে তারা বলেছে এটা হতে পারে, আবার পুরো বিষয়টাতে সেন্ট্রাল গভর্নমেন্ট 35,000 কোটি টাকার প্রশ্ন তুলেছেন। সুমনদা, আপনার প্রশ্নের উত্তর দেবো, কিন্তু তার আগে একটু আমি বলে নিই। গত বছর ঠিক এইরকম সময় যখন লকডাউন চলছিল, বিভিন্ন ডাক্তারবাবু বারবার তাদের গোলপোস্ট চেঞ্জ করছিলেন। 2 মাস আগে যেটা শুনছিলাম 2 মাস পরে শুনলাম এটা, এই অবস্থার মধ্যে দিয়ে চলেছি। গত বছর খুব সম্ভবত 5 আগস্ট আপনি একটা সঙ্গে সুমন করেছিলেন, যেখানে এই হাইড্রক্সিন ক্লোরোকুইন নিয়ে গোটা 1 ঘন্টার প্রোগ্রাম হয়েছিল। বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি তিনি নাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন যে হাইড্রক্সিন ক্লোরোকুইন আমেরিকাকে পাঠাতে হবে, এবং সেই জন্য নাকি নয়, একদম প্রকাশ্যে অন ক্যামেরা বলেছিলেন। না, ওখানকার একটা নিউজ পেপারে বেরিয়েছিল, পরে ক্লারিফাই করেছিলেন যে না এরকম কোনো কথা হয়নি। কিন্তু আমার প্রশ্নটা অন্য,
আমার প্রশ্নটা হচ্ছে, সেদিন যেভাবে গোটা 1 ঘন্টা জুড়ে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের নীতির জন্য হাইড্রোক্সিন ক্লোরোকুইন যদি আমেরিকায় চলে যায় তাহলে ভারতবর্ষের রোগীদের কি হবে, ভারতবর্ষের রোগীদের হাইড্রোক্সিন ক্লোরোকুইনের অভাব হয়নি। প্রথম কথা, সম্ভবত আপনি সেই অনুষ্ঠানে ছিলেন না, যদি থাকেনও আপনার স্মৃতি আপনার সঙ্গে একেবারে প্রতারণা করছে। প্রশ্নটা তা ছিল না। মানে সব থেকে সুবিধের জায়গাটা টেলিভিশন চ্যানেলের হচ্ছে সমস্ত প্রোগ্রাম আর্কাইভে থাকে। আপনাকে আমি আজ ডিভিডি করে রাতে দেখতে দেব। আমার কাছে আছে সুমনদা। না এক সেকেন্ড প্রণয়দা বলতে দিন। প্রোগ্রাম আপনি ভুলে গেলে কি হবে, আমার তো মনে আছে। প্রোগ্রামটা হয়েছিল একেবারে স্পষ্ট বিষয় যে ভাষায় একটা স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীকে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই ভাষা নিয়ে যে ভারতকে তার কনসিকোয়েন্স ফেস করতে হবে একেবারে স্পষ্ট ভাষায় টুইট করেছিলেন ট্রাম্প। কোনো এনি অ্যাম্বিগুইটি নেই। প্রোগ্রামটা হয়েছিল কি করে একটা স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান, আপনার দলের তিনি নেতা হতে পারেন কিন্তু আমাদের প্রত্যেকের প্রধানমন্ত্রী, তাকে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছিলেন। আপনি সম্ভবত ভুলে গেছেন। আমরা এই প্রশ্ন তুলিনি যে কেন উনি পাঠাবেন, আমরা প্রশ্ন তুলেছিলাম যে এই কি তাহলে ভারত এবং আমেরিকার বন্ধুত্ব, এই কি তাহলে হাউডি মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের জয় জয়কারের ফল, যে একজন স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রপ্রধানকে আমেরিকার রাষ্ট্রপতি এই ভাষায় হুমকি দিতে পারে যে আমি হাইড্রোক্সি ক্লোরোকুইন না পেলে ভারতবর্ষকে তার ফল ভুগতে হবে, ভারতবর্ষে তার কনসিকোয়েন্স ফেস করতে হবে। মুশকিলটা হচ্ছে আমার স্মৃতিটা এখনো দুর্বল হয়ে যায়নি প্রণয়দা। আমি করেছিলাম সেই অনুষ্ঠান, ঠিকই বলেছেন, এই ঘন্টাখানেক সঙ্গে সুমন। তার বিষয় এটা ছিল, প্রয়োজন হলে তার আর্কাইভ থেকে বের করে আজকে আপনাকে দেখতে দেবো। আমার কাছে আর্কাইভে আছে, কিন্তু গোটা 1 ঘন্টার প্রোগ্রামটা দেখুন। প্রোগ্রামটাই যেটা ছিল, এটা আপনি বলছেন এটা ছিল, কিন্তু সাথে সাথে এটা ছিল যে ভারত যেভাবে রপ্তানি করছে আমেরিকাকে, তাতে আমাদের দেশের ওষুধের খামতি হতে পারে। আমাদের দেশের ওষুধের খামতি হলে আমাদের দেশ কোথায় যাবে, এটাও আছে। আমার কাছেই আছে। থাকবে না কেন? আমি বলছি সেই প্রশ্ন তো আজকেও আছে যে আমি যদি 6.5 কোটি ভ্যাকসিন বাইরে দিয়ে দিই তাহলে আমার দেশের খামতি হবে না তো? অথবা আমার দেশের চাহিদার কথা মাথায় রেখে আমি ভ্যাকসিন ডিপ্লোমেসি শুরু করতে দেখি তো? অর্থাৎ আমার দেশের এই 116 হোক 91 হোক 91 কোটি অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের কথা মাথায় রেখে আমি ভ্যাকসিন বিলি করিয়েছি তো? অর্থাৎ আমার নিজের দেশবাসীর জন্য মাল কম পড়ে নাই তো? একেবারে বোদা বাংলায় আমি এইভাবে রাখছি। আমি ওইখানেই আসছি, এই প্রশ্ন তুলছি, একটু আমি প্রশ্ন থেকে 1/2 ইঞ্চিও সরিনি প্রণয়দা। আপনি প্রশ্ন তুলেছেন, ডাক্তারবাবুরা সাই দিয়েছিল গত 1 বছরে হাইড্রোক্সিন ক্লোরোকুইনের অভাব ভারতবর্ষে হয়নি, ভারতবর্ষের মানুষ হাইড্রোক্সিন ক্লোরোকুইনের জন্য মারা যায়নি। তো এইটাই এই বক্তব্যটাই আমি বলতে যাচ্ছিলাম যে আজকে কেন্দ্রের অ্যাডভাইজারি কমিটি কেন্দ্রকে একটা অ্যাডভাইজারি দিয়েছে, সেটা ভুল হতে পারে, সেটা ঠিক হতে পারে, তার মধ্যে সায়েন্স থাকতে পারে, সায়েন্স না থাকতে পারে, কিন্তু অ্যাজাম্পশনের বেসিসে হয়তো এটা হয়েছে, হয়তো এটা আমাদের সাপ্লাই নেই তার জন্য করছি। আজকে যে আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্যটা হচ্ছে আমাদের গোটা ব্যবস্থাটা ওই হয়তোর ওপর দাঁড়িয়ে আছে। তো আপনি মৃত্যুর কথা প্লিজ অত জোর গলায় বলবেন না। এই মুহূর্তে রাজ্যের পরিসংখ্যান, শুধু রাজ্যের পরিসংখ্যান, আমি 4 লাখের দেশের পরিসংখ্যানে যাচ্ছি না, তাতে গত 24 ঘন্টায় শুধু আমাদের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন 20,839 জন। গত 24 ঘন্টায় 129 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকেও সাড়া পেয়েছেন 19,181 জন। ভালোটাও পাশাপাশি বলছি, কিন্তু আমরা গত 24 ঘন্টায় প্রায়, গতকাল তো 132 ছিল, আজকে 129 জনকে আমরা হারিয়েছি। এরপরে মৃত্যু নিয়ে জোর গলায় কিছু বলার আগে নিঃসন্দেহে আমাদের প্রত্যেককে, শুধু আপনাকে বলছি না প্রণয়দা, আমাদের প্রত্যেককে আমাদের সিস্টেমকে ভেবে দেখতে হবে তো বটেই। সেই প্রশ্ন বারবার, একবার নয়, গত সেপ্টেম্বর, গত জুলাই, গত মার্চ, এমনকি গত জানুয়ারিতে যখন তুলেছিলাম তখনও যা বলেছি এখনো তাই বলবো। এবং এরপরে আরেকটা প্রশ্ন আসবো, সেটা হচ্ছে হ্যাঁ অতিমারি, কিন্তু আমাদের 135 কোটির দেশের তথাকথিত প্রথম বিশ্ব যাদের গরিব দেশ বলে, সেই দেশের প্রত্যেক মানুষের ভ্যাকসিন নেওয়ার ক্ষমতা আছে তো? অন্তত এই মুহূর্তে বেসরকারি ক্ষেত্রে ভ্যাকসিনের দাম যেখানে পৌঁছেছে, বিশেষ করে 1 মের পর, সত্যি আমাদের সাধারণ মানুষ নিজের পকেটের পয়সা অ্যাফোর্ড করতে পারছেন তো? পারবেন তো? প্রতিবেদন দেখুন। সরকারি হাসপাতালে ফ্রিতে ভ্যাকসিনেশন, দীর্ঘ প্রতীক্ষা, লম্বা লাইন, বহু ক্ষেত্রেই ফিরতে হচ্ছে খালি হাতে। এরই মধ্যে কিছু কিছু বেসরকারি হাসপাতালে শুরু হয়েছে ভ্যাকসিনেশন, তবে অবশ্যই বাজার মূল্যে। স্বাভাবিকভাবেই 250 টাকার ডোজ এখন কয়েক গুণ বেশি দামি। বেসরকারি হাসপাতালে কোভিশিল্ডের ডোজের জন্য লাগছে 850 টাকা।
তারা উৎপাদক সংস্থার থেকে ডোজ কিনছে 600 টাকায়। তারপর সিরিঞ্জের দাম, সার্ভিস চার্জ এসব বাবদ গ্রাহকের কাছ থেকে নেওয়া হচ্ছে আরো 250 টাকা। কোভ্যাক্সিনের জন্য লাগছে ডোজ পিছু 1,500 টাকা। এক্ষেত্রেও বেসরকারি হাসপাতাল কিনছে 1200 টাকায়, অর্থাৎ গ্রাহকের কাছ থেকে পরিষেবা বাবদ 300 টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে, যে দাম সেই দাম সারা নির্ধারণ করতে পারছে না, দামের সঙ্গে তাকে বার্গেন করতে হচ্ছে। যেন ভ্যাকসিনটা একটু আলুমুলোর মতো ব্যাপার, কোনোবার বলছেন 400 টাকা, কোনোবার বলছেন 300 টাকা। তো ইচ্ছে মতো এরকম করা যায় নাকি? তাহলে আমার যে কর্পোরেট সেক্টর, যারা স্বাস্থ্য ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তারা তো লুটে পুটে নিচ্ছে। তাদের নিয়ন্ত্রণ করবেন না। প্রতিটি মানুষকে আপনাকে বিনা পয়সায় দিতে হবে, সে আপনি 300 টাকায় কিনুন বা 400 টাকায় কিনুন, রাষ্ট্র কিনবে, আমরা জনগণ যেন বিনা পয়সায় পায়। 30 এপ্রিল পর্যন্ত যে ভারতীয়রা ভ্যাকসিন পেয়েছেন তাদের অধিকাংশকে তার জন্য দাম দিতে হয়নি, কারণ সেই দাম বহন করেছে সরকার। বেসরকারি হাসপাতালে 250 টাকার বিনিময়ে যে ভ্যাকসিন অনেকে নিয়েছেন তার দামও দিয়েছে সরকারি। ওই 250 টাকা নেওয়া হয়েছে শুধুমাত্র সার্ভিস চার্জ হিসেবে। কিন্তু 1 মে থেকে আমূল বদলে গেছে ভ্যাকসিন নীতি। 18 বছর বা তার বেশি বয়সের যে কেউই এখন ভ্যাকসিন নিতে পারে। তবে বেসরকারি হাসপাতাল থেকে নিতে হলে বাজার নির্ধারিত দাম দিতে হবে, কারণ ফ্রি ভ্যাকসিন বন্টনে হাত গুটিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এখন বেসরকারি হাসপাতালগুলিকে সরাসরি ভ্যাকসিন কিনতে হচ্ছে, তাই এক এক রকম ভ্যাকসিন এক এক রকম দাম। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, বাজেটে ভ্যাকসিনের জন্য যে 35,000 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছিল, সেই টাকা দিয়ে কেন সবাইকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে না? কেন মহামারীর হাত থেকে বাঁচতেও দেশের নাগরিকদের গ্যাঁটের টাকা দিতে হবে? তাহলে মহামারীর জন্য বিভিন্ন সরকারি তহবিলে যে টাকা উঠছে তা দিয়ে কি হবে? সেকেন্ড ওয়েভ প্যান্ডেমিক, যেখানে মানুষ মরছে কাতারে কাতারে, সেই সময় কিন্তু এই লাভের কথাটা ভাবা উচিত ছিল না, এবং সেন্টারে উচিত ছিল যাতে ভ্যাকসিনের দামটা ফিক্স রাখে। কারণ এই ভ্যাকসিনটা কোনো লাক্সারি কমোডিটি নয়, এটা কিন্তু আমাদের একটা মাস্ট, এসেনশিয়াল। আমাদের আজকে যারা নাগরিক, যারা আমাদের ট্যাক্স দিয়ে এসছে, তারা এইটুকু পাওয়া উচিত যে ভ্যাকসিনটা অ্যাট ফ্রি বা একটা মিনিমাম দামে। আমার মনে হয় সরকার এসেনশিয়াল আর ডিজারেবল এই দুটোর ডেফিনেশন ভুলে গেছে। অতিমারিতে মানুষকে বাঁচাতে হবে, সরকার কল্যাণকামী রাষ্ট্র মানুষকে বিনা পয়সায় অতিমারি নিয়ন্ত্রণের ভ্যাকসিন দেবে, এটাই প্রত্যাশিত। সেখানে প্রথমে 30 কোটি জনগণ ফ্রি, তারপরে দাম রাজ্য সরকার একরকম, কেন্দ্রীয় সরকার একরকম, বেসরকারি একরকম। মানুষজনকে এত রকমের বিভ্রান্ত করার কোনো মানে হয় না। আমাদের দাবি সুস্পষ্ট, মানুষকে বাঁচাতে ভ্যাকসিন বিনামূল্যে দিতে হবে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ভ্যাকসিন, অক্সিজেন, ওষুধের মতোই প্রধানমন্ত্রীকেও পাওয়া যাচ্ছে না। আছে বলতে শুধু সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের ওপর জিএসটি, আর এখানে সেখানে প্রধানমন্ত্রীর ছবি। পাল্টা করোনায় মৃত্যুর তথ্য লুকোনো, ভ্যাকসিনের এক এক রকম দাম, ভ্যাকসিন বিদেশে রপ্তানি করা, করোনার দ্বিতীয় ঢেউ মোদী সরকারের আঁচ করতে না পারা, এরকম নানা অভিযোগ ও ইস্যুতে ধরে ধরে জবাব দিয়ে ফেসবুকে এই বিস্তারিত পোস্ট করেছে বিজেপি। একই সঙ্গে তাদের দাবি, কিছু মানুষ নিজেদের রাজনৈতিক স্বার্থে মহামারীকে ব্যবহার করছে, কিন্তু সত্যিটা কখনো চাপা দেওয়া যাবে না। এদিকে যেভাবে রাজ্য সরকারগুলিকে বাধ্য হয়ে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করতে হচ্ছে, তাতে কেন্দ্রের প্রতি উষ্মা প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে বলেছেন, ভারতের রাজ্যগুলিকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কিংবা যুদ্ধ করতে ছেড়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের সঙ্গে লড়াই করছে, মহারাষ্ট্র ওড়িশার সঙ্গে লড়াই করছে, ওড়িশা আবার দিল্লির সঙ্গে যুদ্ধ করছে। ভারত কোথায় গেল? যে ছবিটা সামনে আসছে তাতে ভারতের ভাবমূর্তি ধাক্কা খাচ্ছে। ভারত একটা দেশ, আর সামগ্রিকভাবে একটা দেশের উচিত ছিল সব রাজ্যের হয়ে ভ্যাকসিন জোগাড় করা। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের কাছে আসবো। পার্থদা, একেবারে যদি মানুষের পকেটের হিসেবে আসি, আজকের বেসরকারি ক্ষেত্রে এক ডোজ কোভিশিল্ড, সেটার দাম 600 টাকা, তার সঙ্গে অবশ্যই সার্ভিস ট্যাক্স 250 টাকা যোগ হলে 850 টাকা, অর্থাৎ দুটো ডোজ 1700 টাকার মতো। বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিন 1200 টাকা প্লাস সার্ভিস ট্যাক্স প্রায় 1500 টাকার কাছাকাছি, অর্থাৎ দুটো ডোজ 3000 টাকা। এ তো সাধারণ মানুষের পকেটের ওপর বিপুল চাপ, বিশেষ করে 1 মের পর যখন 18 থেকে 44 প্লাস বয়সের বেসরকারি ক্ষেত্র এবং রাজ্য সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। পার্থদা, না মানে ভারতবর্ষের মানুষের কাছে এটা নতুন কোনো ব্যাপার নয় সুমনদা। আমরা এই সরকার আসার পর থেকেই দেখছি যে গুটি কয়েক যারা কোটিপতি, ক্রোড়পতি, যাদের বিশাল বিপুল পয়সা,
তাদের স্বার্থ রক্ষার কাজটাই হচ্ছে এই সরকারের প্রথম এবং প্রধান কাজ। যখন একটা সংসদে 35,000 কোটি টাকা শুধু 116 কোটি মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দেবে বলে রাখা হয়েছে, তখন ভারতবর্ষের মানুষ দেখছে যে বেশিরভাগ মানুষকে এখন বেসরকারি হাসপাতাল তথা বিভিন্ন জায়গায় লাইন দিতে হবে পয়সা দিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য। তাহলে টাকাটা গেল কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, যে আমি কেন গোটাটার দায়িত্ব নেব? আমি বলছি 45-এর ওপর কেন্দ্র দায়িত্ব নিচ্ছে, কেন্দ্রের বক্তব্য 18 থেকে 45, রাজ্যগুলো দায়িত্ব নিচ্ছে। না, 35,000 কোটি টাকা ধার্য হয়েছিল কেন? 116 কোটি মানুষের জন্য। তো বাজেটে যে টাকাটা ধরা হয়েছিল সেটা তো 116 কোটি মানুষের জন্য। তাহলে সেই মানুষগুলো যাদের জন্য বাজেটটা ধরা হলো, তাহলে এখন যদি সেটাকে আলাদা করে দিতে হয়, তাহলে বাদবাকি টাকাটা কোন অর্থে খরচ হবে? আমার মূল বক্তব্য হচ্ছে, কেন সারা ভারতবর্ষের মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হবে না? কেন মানুষের নিরাপত্তা দেওয়া হবে না? কেন মানুষ বিনা পয়সায় ভ্যাকসিন পাবেন না? এই দাবি তো সারা ভারতবর্ষের সমস্ত মানুষের। এবং সবথেকে বড় যেটা দুঃখজনক, যে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন তো রাজনৈতিক লড়াই করার সময় নয়, এখন মানুষকে বাঁচানোর যে লড়াই, সেই লড়াইটা শুরু করা উচিত। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে যখন প্রতিদিন প্রধানমন্ত্রীর ছবি দেখতাম, এই দুঃসময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আর কোনো বক্তব্য, মন কি বাত, আমরা ভারতবর্ষের মানুষ আর শুনতে পাচ্ছি না। ভারতবর্ষের মানুষ যখন জানতে চাইছে যে আমি বাঁচব কি করে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত জায়গা থেকে আউট হয়ে গেছেন, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা ভারতবর্ষের মানুষের কাছে সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক ঘটনা। আর ডক্টর চৌধুরী যেটা বলছিলেন, আমি সেই বিষয়ে সম্পূর্ণ একমত, যে এরা ভারতবর্ষের বিভিন্ন সেক্টরটাকে নিজেদের ক্ষমতার অন্দরে আনতে গিয়ে কুক্ষিগত করার জন্য প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এরা কিনে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু একটা সিবিআইকে কিনলে, একটা ইডিকে কিনলে, নিজেদের মতো পরিচালনা করলে এক ব্যাপার, কিন্তু বিজ্ঞানকে যদি নিজেদের মতো নিজেদের বুদ্ধি দিয়ে পরিচালনা করতে যায়, তাহলে তার কি অন্ধকার হতে পারে সেটা ভারতবর্ষের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। আমার প্রণয় রায়ের কাছে আসতে হবে। প্রণয় দা, আপনার উত্তর। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে একটি চিঠি লিখেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, যে আমরা ভ্যাকসিন কিনতে চাই, আমরা ফ্রিতে ভ্যাকসিন দেব। তা আজকে পার্থবাবু কেন 35,000 কোটি টাকার কথা বলছেন? মুখ্যমন্ত্রী কি তখন তো নিজেই বলেছিলেন আমাকে ব্যবস্থা করুন, আমি কিনে নেব। তাহলে আজকে ফ্রি ভ্যাকসিন দেওয়ার সময় কেন ওই 35,000 কোটি টাকার আসছে? কেন কেন্দ্র দেবেন? এই প্রশ্নগুলো আসছে। দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গে ভ্যাকসিনের যে ডিস্ট্রিবিউশন, আপনারা দেখাচ্ছেন, বিভিন্ন সংবাদপত্র দেখাচ্ছে যে রাত্রিবেলা থেকে লাইন দিতে হচ্ছে এবং তারপরে সেই লাইন বিক্রি হচ্ছে। এটা কি নরেন্দ্র মোদী এসে ঠিক করবে? আমি যে এলাকায় থাকি সেই এলাকায় রাত্রি 10টা থেকে লাইন দিতে হচ্ছে, সকাল 6:30টার সময় কুপন দেবে, 200 জনকে কুপন দেবে, তারপরে আর কেউ পাবে না। আমার কথা হচ্ছে, যারা রাত্রি 10টায় লাইন দিচ্ছে, প্রশাসন কি পারে না রাত্রি 10টায় লাইন দিতে হবে না? আপনি 6টায় আসুন, 6টায় লাইন দিবেন। এই যে চলছে, তারপরে লাইন বিক্রি হচ্ছে 150 টাকা, 200 টাকা, 300 টাকা দিলে আপনি লাইন পেয়ে যাবেন, ওই সময় গিয়ে পেয়ে যাবেন। এগুলো কি নরেন্দ্র মোদী এসে দেখবে? এগুলো রাজ্য প্রশাসনকে দেখতে হবে। আমি সম্ভবত যোগাযোগে কিছু সমস্যা হয়েছে, আমি ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, আমি বলছি লাইনটার কারণ তো একেবারে স্পষ্ট, চাহিদা বেশি, যোগান নেই। আমি বলছি ওয়ে আউটটা কি করবেন সাধারণ মানুষ? দেখুন, একটা খুব স্পষ্ট কথা, এই বিনামূল্যে করতে গেলে কিন্তু বাস্তবসম্মত সিদ্ধান্ত হবে না। একটা সংখ্যা বেসরকারিকে দাও, যে বাড়ি বাড়ি গিয়ে এবার দাও, আমাদের ভ্যাকসিনটা দরকার, মানুষকে বাঁচিয়ে তুলতে হবে, করোনা থেকে মুক্ত করতে হবে। বাস্তববাদী সিদ্ধান্ত কেন্দ্র রাজ্য মিলে নিক, একটা সংখ্যা তারা বেসরকারি সংস্থাকে এখন দিয়ে দিক, হাতে নিক। বড় একটা সংখ্যা, যে সংখ্যাটা রয়েছে যারা পারবে না তাদের ক্ষেত্রে বিনামূল্যে দিক, সেটা রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে ঠিক করুক তারা কারা হবে। তাহলেই কিন্তু একটা, এখন আমাদের 1 কোটি ভ্যাকসিন লাগবে দিনে, যদি আমরা তৃতীয় তরঙ্গকে প্রতিহত করতে হয়। সেই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর হবে যদি তৃতীয় তরঙ্গ আসে। তো সেই জায়গাটা করতে গেলে এবার আর বিনামূল্যে নিয়ে রাজনীতি হবে না, বাস্তবসম্মত এবং খরচাটাকে নিয়ন্ত্রণ করো।
রেমডেসিভির নিয়ে যেটা দেখছি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। একদম একদম ডক্টর বিশ্বাস, আপনি চমৎকার একটা জায়গায় এলেন। আমি এরপর দর্শকদের সব সময় বলি যে হ্যাঁ, সমস্যা আছে, অন্ধকার আছে, তার পাশাপাশি আলোও আছে। সমস্যা শুধু নয়, সমস্যা থেকে উত্তরণের রাস্তাও আমরা দেখাবো। একেবারে অক্সিজেন সিলিন্ডারের ফ্লো মিটার, আপনারা জানেন অভিযোগ ছিল যে গত সপ্তাহে এই ফ্লো মিটারের অভাবে 3 জন সহনাগরিককে আমরা হারিয়েছি। একটি ঘটনা তো বেহালার। এই অক্সিজেনের ফ্লো মিটারে দুর্নীতি এবং কালোবাজারি অভিযোগ নয়, একেবারে ক্যামেরার সামনে এবিপি আনন্দ স্পষ্ট করে তা দেখিয়েছিল গতকাল। যে বেসরকারি মেডিকেল কলেজ চত্বরে এই ঘটনা ঘটেছিল, সেই হাসপাতাল কর্তৃপক্ষ যাদবপুর থানায় আজকে এবিপি আনন্দের এই প্রতিবেদন সহ একদম লিখিত অভিযোগ করেছে। নিঃসন্দেহে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আবার বলছি যে অর্থাৎ দুর্নীতি দমনের একটা চেষ্টা সব পক্ষে যেখান থেকে আসবে আপনাদের সামনে তুলে ধরবো। গত সপ্তাহে দেখিয়েছিলাম রেমডেসিভিরের কালোবাজারি, সেই চক্রের সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। দেখুন, 2টো মিটার পাওয়া যাবে? 2টো মিটার? হ্যাঁ হ্যাঁ যাবে। কোথা দিয়ে বলছেন? আমি বলছি বিরাটি থেকে। ও আচ্ছা, তাহলে আপনাকে নিয়ে যেতে হবে যাদবপুর থেকে। হ্যাঁ, ক্যাবিনের ভিতরে ঢুকে আসুন। ওকে, ঢুকে আসি, দেখেন সিকিউরিটি অফিস আছে, ওখানে ওয়েট করুন, আমি আসছি। করোনা আবহে কলকাতাতেই কিভাবে অক্সিজেনের ফ্লো মিটারের কালোবাজারি চলছে তার পর্দা ফাঁস করেছিল এবিপি আনন্দ। বুধবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরেছিলাম আমরা। এবার এবিপি আনন্দর সেই প্রতিবেদনের ভিত্তিতেই তদন্তের জন্য যাদবপুর থানায় অভিযোগ দায়ের করল কেপিসি মেডিকেল কলেজ হাসপাতাল। এবিপি আনন্দর প্রতিবেদনে স্পষ্ট ধরা পড়েছিল কিভাবে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে কালোবাজারে ফ্লো মিটার বিক্রি হচ্ছে। কত করে পড়বে? 9 করেই লাগবে। 9 করে হবে? তাহলে 9.5 করে বলেছিলাম, আপনি বলুন কমাতে, আমি বললাম 500 করে কম দেবেন, 1000 টাকা কম দেবেন। না, আমাকে অনেক কষ্ট করে 4000 4,500-এও পাওয়া যাচ্ছে, মানে এই করি, কিন্তু একদম 9000 টাকা করে নেবেন? এরকম হলে আমি দিচ্ছি, না হলে আমি নিয়ে রেখে দেবো, অসুবিধা নেই, কাস্টমার আরও পেয়ে যাবেন। এরপরই কেপিসি মেডিকেল কলেজ হাসপাতাল বৃহস্পতিবার যাদবপুর থানায় অভিযোগ করে, যেখানে বলা হয়েছে এবিপি আনন্দ কেপিসি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি স্টিং অপারেশন চালিয়েছে, যেখানে রাহুল নামে এক ব্যক্তিকে ক্যাম্পাসেই ফ্লো মিটারের কালোবাজারি করতে দেখা গেছে। এবিপি আনন্দ প্রশ্নের উত্তরে ওই যুবক জানিয়েছিলেন তিনি হাসপাতালের কর্মী নন। আপনি হসপিটালের স্টাফ? না, আমার অফিস আছে ওপরে। হ্যাঁ, ওই পিছনে অফিস আছে, ওই ব্রিজের ওপরে। কিসের? এই সাপ্লাই করেন? হ্যাঁ, অ্যাম্বুলেন্স চালায়, ওর মামার অ্যাম্বুলেন্স আছে, ওইখানেই অ্যাম্বুলেন্স চালায়। সেই প্রসঙ্গ উল্লেখ করে কেপিসির অভিযোগপত্রে লেখা হয়েছে, আমাদের অন্তর্তদন্তে উঠে এসেছে ওই যুবক যে অ্যাম্বুলেন্স চালকের কথা বলছিলেন তার নাম নেপাল। আমাদের অনুমান ওই অ্যাম্বুলেন্স চালকও অপরাধের সঙ্গে যুক্ত। এ বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হোক। যাদবপুর থানাতে আমরা যতটা জানতে পেরেছি সেই হিসাবে 2 জন ব্যক্তির নাম পেয়েছিলাম। তাদের নাম জানিয়ে আমরা যাদবপুর থানাতে এফআইআর লজ করেছি এবং ওনারাও বলেছেন যে ওনারা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। সংকটকালে অসহায়তার সুযোগে কালোবাজারি চলছে করোনা চিকিৎসায় ব্যবহৃত রেমডেসিভিরেরও, যার পর্দা ফাঁস করেছিল এবিপি আনন্দ। হ্যাঁ, কত করে, মানে 6টা কত পড়বে আমার? এদিকে রেমডেসিভিরের কালোবাজারির এরকমই একটি প্রতারণা চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে 132টি ভায়াল। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি লালবাজারে এক ব্যক্তি অভিযোগ করেন রেমডেসিভিরের প্রত্যেক ভায়ালের জন্য তার থেকে 25,000 টাকা চায় অসাধু ব্যবসায়ীরা। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি। ধৃতদের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালত দিয়েছে। এদিকে রেমডেসিভিরের কালোবাজারির একের পর এক অভিযোগ সামনে আসার প্রেক্ষিতে স্বাস্থ্য ভবন জানিয়েছে এই ওষুধ খোলা বাজার থেকে কেনার কথা বলতে পারবে না সংশ্লিষ্ট হাসপাতাল। রেমডেসিভিরের প্রয়োজন হলে স্বাস্থ্য ভবনে জানাতে হবে। সন্দীপ সরকার ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শুধু উদ্বেগ আর খারাপ খবর নয়, পাশাপাশি আর একটা ভালো খবর এই মুহূর্তে রাখবো আপনাদের সামনে। একেবারে সরকারিভাবে জানানো হচ্ছে যে আরেকটা অস্ত্র, এই কোভিড মোকাবিলায় আরেকটা অস্ত্র আসছে আমাদের হাতে, আরেকটি রাশিয়ার সেই ভ্যাকসিন স্পুটনিক। আজকে নীতি আয়োগের সদস্য ভিকে পাল তিনি বললেন যে আগামী সপ্তাহে এই রুশ ভ্যাকসিন নাকি বাজারে চলে আসতে পারবে। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কিন্তু সরকারিভাবে দাম ঘোষণা করা হয়নি, কিন্তু দামের ভারতীয় মুদ্রায় যদি হিসেব করি, দামের যে এস্টিমেশন অন্য দেশে যে দামে স্পুটনিক বিক্রি হচ্ছে সেই হিসেবে পাই, তাতে একটি ভ্যাকসিনের একটি ডোজের দাম হতে পারে 750 টাকা। তবে সব মিলিয়ে আরেকটা ভ্যাকসিন এই আকালের বাজারে খারাপ কি?
ভালো খবর তো। দেশে দৈনিক 4,000-এর বেশি মৃত্যু, রোজ 3.5 লক্ষেরও বেশি আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন করোনাকে হারানোর একমাত্র পথ দ্রুত ভ্যাকসিনেশন। কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে দেশ জুড়ে ধাক্কা খাচ্ছে ভ্যাকসিনেশন। বহু রাজ্যেই সরকারিভাবে 18 থেকে 45 বছর বয়সীদের প্রথম ডোজ দেয়া কার্যত শুরু করাই যায়নি। এই পরিস্থিতিতে সামান্য হলেও আশার আলো। এখন ভারতের বাজারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন পাওয়া যায়। বৃহস্পতিবার কেন্দ্র জানিয়েছে আগামী সপ্তাহ থেকে বাজারে আসতে চলেছে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি। हमें उम्मीद है कि स्पुतनिक वैक्सीन विल बी अवेलेबल इन द मार्केट। जो लिमिटेड सप्लाई पहली आई है वहाँ से वो उसकी बिक्री शुरू होने की उम्मीद है अगले हफ्ते, अर्ली नेक्स्ट वीक, और उसके बाद उनकी और सप्लाईज आएंगी और फिर जुलाई के महीने से ये बनना शुरू हो जाएगा। और ये सब कुछ उस पीरियड में 15.6 करोड़ तक बनने का एस्टिमेट है फ्रॉम द कंपनी। অতিমারি সংকটে ভ্যাকসিনের ঘাটতি সামলাতে গত মাসে রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি ব্যবহারে ছাড়পত্র দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। স্পুটনিক ভির কার্যকারিতা সর্বোচ্চ 91.6%। গোটা বিশ্বের দাম 750 টাকা হলেও ভারতে দাম নির্ধারিত হয়নি। এই পরিস্থিতিতে স্পুটনিক বাজারে এলে চাহিদা কিছুটা মিটবে বলে আশা। তবে এরই মধ্যে ভ্যাকসিনের আকাল নিয়ে বাকযুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আদালত বারবার ভ্যাকসিন নিয়ে সুস্পষ্ট নীতি প্রণয়নের জন্য কেন্দ্রকে বলেছে। এমনকি মুম্বাই হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এও বলেছে সিনিয়র সিটিজেনদের বাড়ি বাড়িকে ভ্যাকসিন দেওয়া হলে এত প্রাণহানি হতো না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় রসায়নমন্ত্রী এক আজব মন্তব্য করেছেন। বলেছেন, আদালত নিঃসন্দেহে ভালো উদ্দেশ্যে বলছে যে সবাইকে ভ্যাকসিন দিতে হবে, কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যদি আদালত কালকে বলে যে আপনাকে এত সংখ্যক ভ্যাকসিন দিতে হবে আর যদি আমরা সেটা উৎপাদন না করতে পারি, তাহলে কি আমাদের ফাঁসিতে ঝুলে যাওয়া উচিত? কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, আমরা কি সেগুলোকে সামাল দিতে পারি? ভারতের মোট জনসংখ্যা প্রায় 135 কোটি। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, হার্ড ইমিউনিটি অর্জন করতে হলে অন্তত 94.5 কোটি দেশবাসীকে ভ্যাকসিন দিতে হবে। তার জন্য প্রয়োজন 189 কোটি ভ্যাকসিন। বর্তমানে বছরে 54 কোটি ভ্যাকসিনের যোগান সম্ভব। এই পরিস্থিতি চলতে থাকলে হার্ড ইমিউনিটি অর্জন করতেই প্রায় 3.5 বছর সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। যদিও ঘাটতি মেটাতে এই দিন নীতি আয়োগের সদস্য ভিকে পাল জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা মার্কিন সংস্থা এফডিএর অনুমোদনপ্রাপ্ত যে কোনো ভ্যাকসিন ভারতে আমদানি করা যাবে, যার অর্থ এবার থেকে জনসন অ্যান্ড জনসন, ফাইজার, মডার্নার টিকা আনা যাবে। দ্রুত এদের লাইসেন্স দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এবিপি আনন্দ।